সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ৩ লক্ষকে ৩০ লক্ষ বলে ঘোষণা করেছিলেন শেখ মুজিব। বিস্ফোরক মন্তব্য ব্রিগেডিয়ার আজমির। পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তা হত্যার বদলা চান আজমি। ওমরাহ যাত্রীর ছদ্মবেশে পালাতে গিয়ে বিমানবন্দরে ধরা বদির ক্যাশিয়ার। মন্দিরের জমি দখল করে শম্ভুর বাগানবাড়ি। ৫ মামলায় খালাস পেলেন খালেদা জিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ৩ লক্ষকে ৩০ লক্ষ বলে ঘোষণা করেছিলেন শেখ মুজিব। আয়নাঘর থেকে বের হয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বর্ণনা করেন তাকে আটকের দিন কেমন আচরণ করেছিল সাদা পোশাকের বিশেষ বাহিনী। বর্ণনা করেন কিভাবে কাটিয়েছেন আয়নাঘরে, একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের কাছে বেশ কিছু দাবি তুলে ধরেন। কয়েকটি দাবির মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধ নিয়ে বাংলাদেশের সঠিক ইতিহাস যেন জনগণের মাঝে তুলে ধরা হয়, জাতীয় সঙ্গীত যেন নতুন করে লেখা হয়, দেশের সংবিধান যেন নতুনভাবে লেখা হয়, যারা দেশকে নতুনভাবে স্বাধীনতা এনে দিয়েছে তাদের যেন সম্মানিত করা হয়। ১৯৭১ সালের মুক্তিযোদ্ধা নিয়ে ব্রিগেডিয়ার আজমি বলেন, শেখ মুজিবুর রহমান কোনো রকম জরিপ ছাড়াই মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা প্রকাশ করেন। একটা যুদ্ধে কত মানুষ মারা গেলেন তার কোনো সঠিক সংখ্যা জাতি এখনো জানে না। শহীদের সংখ্যা নিয়ে একটি জরিপ হয়েছিল উল্লেখ করে ব্রিগেডিয়ার আজমি বলেন, একটা জরিপ হয়েছিল যেখানে ২,৮৬,০০০ শহীদদের সংখ্যা জানা গেলেও শেখ মুজিবুর রহমান ৩ লক্ষ বলতে গিয়ে ৩ মিলিয়ন বলেন। সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার আজমি বলেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত যেন নতুন করে লেখা হয়। বর্তমানে যে জাতীয় সঙ্গীত চলছে তা করেছিল ভারত। দুই বাংলাকে একত্রিত করার জন্য করা হয়েছিল এই জাতীয় সঙ্গীত। বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাই বাংলাদেশের জাতীয় সঙ্গীত নতুনভাবে হওয়া উচিত। উল্লেখ্য, বাংলাদেশ জামায়াত ইসলামের সাবেক আমির মরহুম গোলাম আজমের মেজ ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি গত ৬ই আগস্ট মুক্তি পান আয়নাঘর থেকে। ঢাকার পিলখানায় তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআর-এর সদর দপ্তরে বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের ঘটনায় বদলা চান ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। আব্দুল্লাহিল আমান আজমি বলেন, কুরআনে আছে খুনের বদলে খুন। আমি তদন্ত করে বিচারের আহ্বান জানাই। বিগত সরকারের আমলে যারা তদন্ত করেছে তারা যদি দায়সারাভাবে করে। তিনি বলেন, দেশের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। নতুন সরকার এই প্রতিষ্ঠানগুলো ঢেলে সাজাবে বলে আমি বিশ্বাস করি। ওমরাহ যাত্রীর ছদ্মবেশে পালাতে গিয়ে বিমানবন্দরে ধরা বদির ক্যাশিয়ার। উখিয়া টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ব্যক্তিগত ক্যাশিয়ার সালাউদ্দিনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। সোমবার সন্ধ্যা 6:45টায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। এ সময় ওমরাহ যাত্রীর ছদ্মবেশে দেশ পলায়নের চেষ্টা করেছিলেন সালাউদ্দিন। র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আনম ইমরান সালাউদ্দিনের আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তাকে কক্সবাজারের উখিয়া থানায় সোপর্দ করা হবে। র্যাব জানায়, ইহরাম বেঁধে বিমান বাংলাদেশের জেদ্দাগামী একটি ফ্লাইটে চড়ে বসছিলেন সালাউদ্দিন। বিমান রানওয়েতে থাকা অবস্থায় অর্থাৎ আকাশে উড়াল দেওয়ার ঠিক কিছুক্ষণ আগে ওই ফ্লাইটে অভিযান চালায় র্যাব। তখন ইহরাম বাঁধা অবস্থাতেই তাকে আটক করা হয়। মন্দিরের জমি দখল করে শম্ভুর বাগানবাড়ি। অর্থ সম্পদের নেশা যেন পেয়ে বসেছিল বরগুনা ১ আসনের ৫ বারের এমপি জেলা আওয়ামী লীগ সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে। দৃশ্যমান কোনো আয় না থাকলেও কয়েকশো কোটি টাকার সম্পদের মালিক তিনি। বিদেশেও রয়েছে তার বাড়িসহ বিপুল বিত্ত। নির্বাচনী এলাকায় জনপ্রিয়তা খুব একটা না থাকলেও বারবারই তাকে নৌকার মনোনয়ন দিয়েছে দল। এই সুযোগ কাজে লাগিয়ে গড়েছেন সম্পদের পাহাড়। সর্বশেষ জাতীয় নির্বাচন নিয়ে মোট ৭ বার দলীয় মনোনয়ন পাওয়া এই নেতা ২ বার হেরেছেন নিজ দলের বিদ্রোহী আর স্বতন্ত্র প্রার্থীর কাছেই। কথিত আছে, প্রতিবেশী দেশের কোটায় বারবার তাকে মনোনয়ন দিত আওয়ামী লীগ। সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকুর কাছে হেরে যান তিনি। একমাত্র ছেলে সুনাম দেবনাথকে মাদক বাণিজ্য সহায়তার অভিযোগও আছে তার বিরুদ্ধে।
অভিযোগের ব্যাপারে কথা বলা যায়নি সাবেক এই এমপির সঙ্গে। 5ই আগস্টের পর থেকে পলাতক রয়েছেন তিনি। গেল সপ্তাহে শম্ভুর অবৈধ সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। 5 মামলায় খালাস পেলেন খালেদা জিয়া। 5 মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর মধ্যে 2টো মামলা জন্মদিন পালন ও মুক্তিযোদ্ধাদের কটূক্তি করার অভিযোগে করা, বাকি 3টি মানহানির অভিযোগে করা। মঙ্গলবার সকালে সিএমএম আদালতের বিচারক মাহবুব আলম ও তোফাজ্জল হোসেন এই রায় ঘোষণা করেন। ভুয়া জন্মদিন পালন সহ মানহানির 5 মামলায় খালেদা জিয়ার খালাস চেয়ে আবেদন করেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। খালাসের রায় ঘোষণার পর মাসুদ আহমেদ তালুকদার নিজেই গণমাধ্যমকে রায়ের তথ্য নিশ্চিত করেছেন। খালেদা জিয়ার আইনজীবী বলেন, 4 বছর আগে মামলার বাদী মৃত্যুবরণ করায় খালাস পেয়েছেন বেগম জিয়া। এছাড়া সাক্ষী উপস্থিত না হয় নাইকো দুর্নীতি মামলার শুনানি 8 সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়েছেন আদালত। আমেরিকায় বসে তুমি বেশি বুঝো না আমি দেখতেছি, বিডিআর বিদ্রোহ নিয়ে সোহেল তাজকে হাসিনা। দেশের ইতিহাসের এক ন্যাক্কারজনক ঘটনা ঢাকার পিলখানা ট্র্যাজেডি বা বিডিআর বিদ্রোহ। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি সংগঠিত নারকীয়, নৃশংস ও মর্মান্তিক ওই ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। মর্মান্তিক ওই ঘটনার পেছনে অন্যদের সঙ্গে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। ঘটনার সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করা সোহেল তাজের দিকে অভিযোগের তীরও ছোড়েন অনেকে। এসব প্রশ্ন আর অভিযোগের বিষয় মুখোমুখি হয়েছিল মানবজমিন। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে বসে যখন ঘটনার খবর পান তখনই তিনি পুলিশের আইজির সঙ্গে যোগাযোগ করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে কথা বলেন। এক পর্যায়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। তৎকালীন প্রধানমন্ত্রী তার পরামর্শ না শুনে তাকে ধমক দিয়ে বলেছিলেন, আমেরিকায় বসে তুমি বেশি বুঝছো না আমি দেখতেছি। মানবজমিনের সঙ্গে আলাপে সোহেল তাজ ওই সময় ঘটনা প্রবাহের বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, বিডিআর বিদ্রোহের সঙ্গে কিছু মহল আমাকে জড়াতে চেষ্টা করেছে। এরকম নিকৃষ্ট একিউজেশন খুবই দুঃখজনক। একজন নিরীহ নিরপরাধ মানুষকে এমন একটা কালিমা দেয়া ঠিক না। এর আগে সোহেল তাজ 15ই আগস্ট এক ফেসবুক পোস্টে বলেছেন, সত্য বলার সময় এসেছে। সত্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। পিলখানা হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। একজন মানুষের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তার আত্মসম্মান আর মর্যাদা, এবং সত্যই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার আর ঢাল। তিনি লিখেছেন, আপনারা যারা জেনে, না জেনে বা বুঝে বা না বুঝে কোনো প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে পিলখানা হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত থাকার মিথ্যা অপপ্রচার করছেন, তাদের উদ্দেশ্য বলবো, এই কাজটা ঠিক না। আমিও বাংলাদেশের সব বিবেকবান মানুষের মতো হতভম্ব হয়েছিলাম, স্তম্ভিত হয়েছিলাম। আমিও মানসিকভাবে মর্মাহত হয়েছিলাম। আমিও সত্য জানতে চাই এবং সুষ্ঠু তদন্ত চাই। ভবিষ্যতে পুনর্তদন্ত হলে আমার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণগুলো বলতে চাই। বিএসএফ এর গুলিতে স্কুল ছাত্রীর মৃত্যুর অভিযোগ, লাশ নিয়ে গেছে। মৌলভীবাজারের কুলাউড়ায় স্বর্ণা দাস নামের 14 বছর বয়সী এক কিশোরীর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার রাতে উপজেলার লালারচক সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। পরে তার লাশ বিএসএফ নিয়ে গেছে বলে জানা গেছে। সোমবার সন্ধ্যার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের 46 ব্যাটালিয়নের একটি দল নিহতের বাড়িতে যায়। এ সময় খবরটি এলাকায় জানাজানি হয়। স্বর্ণা উপজেলার পশ্চিম জুরি ইউনিয়নের কালনিগড় গ্রামের বাসিন্দা পরেন্দ্র দাসের মেয়ে। সে স্থানীয় নীরদ বিহারী উচ্চ বিদ্যালয়ে 8ম শ্রেণীতে পড়ত। পরেন্দ্র দাস জানান, তার 4 ছেলে মেয়ে। এক ছেলে দীর্ঘদিন ধরে ভারতের ত্রিপুরায় থাকেন। ছেলেকে দেখতে স্ত্রী সঞ্জিতা মেয়ে স্বর্ণাকে সঙ্গে নিয়ে গতকাল রাতে স্থানীয় 2 দালালের সহযোগিতায় লালারচক সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতে যাওয়ার চেষ্টা চালান। এ সময় তাদের সঙ্গে চট্টগ্রামের এক দম্পতিও ছিলেন। রাত 9টার দিকে ভারতের কাঁটাতারের বেড়ার কাছে পৌঁছালে বিএসএফ তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে স্বর্ণা ঘটনাস্থলে মারা যায়। তাদের সঙ্গে থাকা দম্পতিও আহত হন। গুলি থামার পর সঞ্জিতা সহ বাকিরা লালারচক গ্রামের একটি বাড়িতে ঢুকে আশ্রয় নেন। পরে আহত দম্পতিকে চিকিৎসার জন্য সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিএসএফ এর গুলিতে কিশোরী নিহতের বিষয়টি নিশ্চিত করে বিজিবির 46 ব্যাটালিয়নের লালারচক বিওপির টহল কমান্ডার নায়েক ওবায়দ জানান, কয়েকজন বাংলাদেশি চোরাই পথে ভারতে যেতে চেয়েছিলেন। এর মধ্যে একজন বিএসএফ এর গুলিতে মারা গেছেন বলে তারা জেনেছেন। তবে এখনো ভারতীয় কর্তৃপক্ষ নিহত কিশোরীর মরদেহ হস্তান্তর করেনি।